আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে পুলিশ প্রবিধানের ধারাবাহিক ক্লাস। আমরা অনেক দূর পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা গত ক্লাসে আমরা 282 280 পর্যন্ত পড়েছিলাম। তল্লাশির সাধারণ নিয়মগুলো কি কি, কিভাবে তল্লাশি করতে হবে। 280 বিধিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগের গুলো যদিও পড়ছি, আগের বিধিগুলা 276, 77, 78, 79, 80 এই কয়েকটা বিধি পড়ছি আমরা গত ক্লাসে। তো এগুলো আপনার এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ হলেও 280 বিধিটা লিখিতর জন্য গুরুত্বপূর্ণ। লিখতে বলছিলাম, কয়জন লোক লিখে জমা দিচ্ছেন? হাতের লেখা কয়জন লোক জমা দিচ্ছেন? তাহলে বোঝেন, পার্থক্যটা এখানেই বোঝেন। যাক, এখন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী ক্লাসে মানে আপনাদের সোমবারের ক্লাসে আমরা একটা মাইনর অ্যাক্ট করবো। হ্যাঁ, আচ্ছা বলবো, সমস্যা নেই, বলতেছি। তার আগে বলি একটু যে আগামী ক্লাসে আমরা কি পড়বো, আজকে থেকেই প্রিপারেশন নিবেন। আগামী ক্লাসে আমরা কি পড়বো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী ক্লাসে আমরা যে কোনো একটা মাইনর অ্যাক্ট করবো। দেখি, আমি একটু লিস্টটা দেখে কোনটা পড়লে ভালো হয় আপনাদেরকে জানিয়ে দেবো আগে থেকেই, সেটার উপরে প্রিপারেশন নিয়ে ক্লাসে আসবেন। এমন করে আসবেন যেন ক্লাসেই পড়া, ক্লাসেই মুখস্থ হয়ে যায়। এটা একটা বলার ছিল। আরেকটা বিষয় হলো, আবার তো নতুন করে আমাদের এমসিকিউ শুরু হবে, তাই না? শুক্রবার একটা এমসিকিউ পাবেন আপনারা। পুলিশ প্রবিধান আমরা যতদূর পড়লাম এর উপরে। পুলিশ প্রবিধান যতদূর পড়েছি, মনে করেন 280 বা 290, যতদূরই যাই না কেন, আরো কয়েকদিনে আরো একটু পড়বো হয়তো। তো যতদূর পর্যন্ত পড়বো অতদূর পর্যন্ত আপনাদের এমসিকিউ পরীক্ষা হবে আগামী শুক্রবার, যদি সুস্থ থাকি, সহি সালামতে থাকি। তাহলে এক সপ্তাহ আগে জানিয়ে দিলাম আপনাদের আগামী শুক্রবারে কি পরীক্ষা হতে যাচ্ছে। তাহলে প্রিপারেশন কিভাবে নিবেন সেটা আপনারাই বুঝে নেন। বুঝতেছি, কথা কথা বুঝি না? আমি কিন্তু অনেক আগে থেকে বলি যে এই পরীক্ষা হবে, এই পরীক্ষা হবে। তো আপনারা পরীক্ষার আগে আগে বলেন যে স্যার একদম প্রিপারেশন নাই, পড়ি নাই, এই সেই। এগুলো অজুহাত চলবে না। এক সপ্তাহ আগেই জানিয়ে দিলাম আগামী শুক্রবার আপনাদের পিআরবি পরীক্ষা হবে, এমসিকিউ লিখিত। আর মাইনর একটারও একটা লিখিত প্রশ্ন পাবেন, দেখি তৈরি করে আমি গ্রুপে দিয়ে দিব। সকল পরীক্ষায় অংশগ্রহণ করেন, সবগুলা পরীক্ষা যেভাবে চলছে ধারাবাহিকভাবে পুরস্কার এভাবে চলতেই থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে গত ক্লাসে আমরা কি কি পড়লাম? 276 বিধি পড়েছিলাম। চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পর ম্যাজিস্ট্রেট যদি আদেশ দেন, এটা আবার অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারেন। 190 ক্ষয়ে অপরাধ আমলে নিয়েও অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারেন। যেভাবেই নির্দেশ দিন না কেন, পুলিশ অফিসার পুনরায় তদন্ত করবেন, এই বিষয়টা আবার তদন্ত করে এই রিপোর্টটা বিজ্ঞ আদালত বরাবর দাখিল করবেন। আবার যদি সত্যতা পান চার্জশিট দিবেন, না হলে ফাইনাল রিপোর্ট দাখিল করবেন। 276 277-এ পড়লাম তদন্তের পুনরুজ্জীবিতকরণ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও একইভাবে যদি কোনো তথ্যসূত্র পান, নিজে তদন্ত পুনরুজ্জীবিত করার জন্য ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করতে পারবেন। আবার কি করতে পারবেন, আবার কাউকে দিয়েও কি করতে পারবেন, তদন্তের জন্য বলতে পারবেন। মানে তদন্তের দায়িত্ব নিম্ন পদস্থ কাউকেও তিনি দিতে পারবেন, তবে সাব ইন্সপেক্টর পদমর্যাদা নিম্নে নয় আর কি। একইভাবে তদন্ত পুনরুজ্জীবিত হলে পুনরায় আবার কি হবে, আগের মতোই মূল তদন্তের বিধি অনুসরণ হবে। পাশাপাশি সম্পূরক চার্জশিট বা ফাইনাল রিপোর্ট দাখিল হবে। 278, তদন্তের ফলাফল কাকে জানাতে হবে? বাদীকে জানাতে হবে তদন্তের ফলাফল। আপনি তদন্ত করে চার্জশিট দিলেন না ফাইনাল রিপোর্ট দিলেন, সংবাদ প্রদানকারী বা তথ্য সরবরাহকারী ব্যক্তিকে অবশ্যই তদন্তের ফলাফল জানাতে হবে। আচ্ছা, ক্লাসের শেষে বলি, ক্লাস থেকে যায়েন না কেউ, গুরুত্বপূর্ণ কথা আছে। এরপরে মিথ্যা মামলা পড়েছি আমরা পেনাল কোডে 211 ধারা বা 282, অর্থাৎ ক্ষমতা প্রয়োগের ব্যাপারে, সরকারি কর্মচারীর ক্ষমতা প্রয়োগের ব্যাপারে মিথ্যা সংবাদ প্রদান করে আপনি মামলা দায়ের করলেন। পরবর্তীতে দেখা গেল আপনি মিথ্যা মামলা করেছেন, তখন কি পদ্ধতি? আগের মামলার চূড়ান্ত রিপোর্ট হবে, পরবর্তী মামলা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ হবে। আর পাশাপাশি ওই ব্যক্তির বিরুদ্ধে একটা আনুষ্ঠানিক অভিযোগ রেডি করে সার্কেল সহকারী পুলিশ সুপার বরাবর প্রেরণ করতে হবে। 279-435। এরপরে আমরা সরাসরি 280 বিধিতে গেছি। 280 বিধিতে হলো তল্লাশির পদ্ধতি, কি কি উপায়ে তল্লাশি কার্যক্রমগুলো পরিচালিত হবে। 280-1 পড়লাম পরোয়ানা সহ তল্লাশির ক্ষেত্রে পরোয়ানা নিয়ে তল্লাশি করবে, সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করবে, জব্দ তালিকা তৈরি করবে, সাক্ষীদের স্বাক্ষর নিবে, তাই না? অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়। 280-ক বিনা পরোয়ানায় তল্লাশি পড়লাম। 280-খ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্তকারী কর্মকর্তা নিজেই তল্লাশি করবেন। 280-গ
280 ঘয়ে পড়লাম সকলের শরীর পরীক্ষা করতে হবে। 280 মতে পড়লাম রাতে আবশ্যক না হলে, আচ্ছা 280 ঘয়ে মতে পড়লাম রাতে আবশ্যক না হলে দিনের বেলা তল্লাশি করা উত্তম। ভাইয়া বলতে পারেন আপনি 278, কিন্তু 278 দুইটাতেই ব্যবহার করে, বুঝছেন? চার্জশিটে যদিও আছে, চার্জশিটে আছে না আলাদা করে বাদিকে জানানো, কিন্তু 278 বিধিটাই সবখানে ব্যবহার করতে দেখছি আমি আর কি। এরপরে কাঙ্ক্ষিত দ্রব্য ব্যতীত অন্য কোনো কিছু হস্তগত করা যাবে না, 280 280 পড়লাম সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি চালাতে হবে। আর এই সাক্ষীগুলো কেমন হবে? নিরপেক্ষ হবে, গুপ্তচর, মদ্যপ এরকম ব্যক্তিকে সাক্ষী করা যাবে না ইত্যাদি আলোচনাগুলো 280 বর্গীয় জ। 280 ঝড়ের ঝয়ে কি পড়লাম? অস্ত্র আইনের অধীনে তদন্ত অনুষ্ঠিত হলে তখন কিভাবে, কে উপস্থিত থাকবেন? তল্লাশি অনুষ্ঠিত হলে ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নন এমন কর্মকর্তা উপস্থিত থাকবেন। 280 নিয়তে পড়লাম খানা তল্লাশি বা গৃহ তল্লাশির পর করণীয় কি? কয় কপি হবে? এই কপিগুলো কোথায় কোথায় প্রেরণ হবে? এই ছিল আমাদের গত ক্লাসের পড়া। আজকে আমরা গুরুত্বপূর্ণ পড়ায় যাচ্ছি, 282 প্রবিধান। বহুবার পরীক্ষায় আসছে, টিআই প্যারেড, টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, শনাক্তকরণ মহড়া, বাংলা ইংরেজি বিভিন্ন নামে এটা কিন্তু আসছে। টিআইপিও আসছে। আবার সাক্ষ্য আইনের কত ধারা মোতাবেক টিআই প্যারেড বা শনাক্তকরণ মহড়া সাক্ষ্য আইনের কত ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিকতা পায় বা গ্রহণযোগ্যতা পায়, এরকম দুইটা ধারা পড়ে আসছি আমরা। সাক্ষ্য আইনের 9 ধারায় টিআই প্যারেডের বিশ্বাসযোগ্যতা এরকম আছে। আবার 157 ধারায় আপনি দেখবেন টিআই প্যারেড একটা সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্যতা পায়। আসেন একটু আমরা কিভাবে পড়বো টিআই প্যারেড। আচ্ছা, সন্দেহভাজন ব্যক্তিকে টিআই প্যারেড কাকে বলে? এরকম প্রশ্ন যদি বলে টিআই প্যারেড কাকে বলে, সর্বপ্রথম সংজ্ঞাটা আপনাকে জানতে হবে, যে সংজ্ঞা আসলে আমরা কিভাবে লিখবো বা টিকা আসলে কিভাবে লিখবো। সর্বপ্রথম লিখবো টিআই প্যারেডের ফুল ফর্মটা লিখবো, টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, যার উদ্দেশ্য হলো শনাক্তকরণ মহড়া। কাকে শনাক্তকরণ? সন্দিগ্ধ বস্তু হতে পারে, আবার অপরাধী ব্যক্তিও কিন্তু হতে পারে। অনেক সময় বস্তুও শনাক্তকরণ করে, টিআই প্যারেডের মাধ্যমে চোরাই মালও শনাক্তকরণ করে। আপনারা দেখবেন রাখাল স্যারের বইয়ে টিআই প্যারেডের উপরে একটা সুন্দর প্রশ্ন আছে, এখানে দেখবেন আপনি শুধুমাত্র ব্যক্তি শনাক্তকরণ বা অপরাধী শনাক্তকরণই নয়, টিআই প্যারেডের মাধ্যমে চোরাই বা সন্দিগ্ধ মালামালও শনাক্তকরণ করে। আচ্ছা, তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে পড়বো? একজন ম্যাজিস্ট্রেট, একজন ম্যাজিস্ট্রেট, কেন কথা আটকে যাবে কেন? আমার এখানে তো নেটওয়ার্ক ফুল দেখাচ্ছে। আচ্ছা, একজন ম্যাজিস্ট্রেট, একজন সাব রেজিস্ট্রার, দুইজন সম্মানিত ব্যক্তি। কে কে? একজন ম্যাজিস্ট্রেট, একজন সাব রেজিস্ট্রার, অথবা 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 বলা আছে, অথবা মামলায় আগ্রহী নন এমন দুইজন সম্মানিত ব্যক্তির উপস্থিতিতে সাক্ষী বা বাদী কর্তৃক সন্দেহজনক কোনো অপরাধীকে শনাক্তকরণের যে মহড়া বা শনাক্তকরণের যে প্রক্রিয়া জেলখানায় অথবা কারাগারের অভ্যন্তরে অনুষ্ঠিত হয় তাকে টিআই প্যারেড বা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড বলে। তাহলে সংজ্ঞা আসলে কিভাবে লিখবো? একজন ম্যাজিস্ট্রেট অথবা একজন সাব রেজিস্ট্রার অথবা মামলায় আগ্রহী নন এমন দুইজন সম্মানিত ব্যক্তির উপস্থিতিতে, মামলার বাদী হতে পারে, ভিকটিম হতে পারে, মামলার সাক্ষী কর্তৃক কোনো অপরাধী বা সন্দিগ্ধ ব্যক্তি আসলেই অপরাধের সাথে জড়িত ছিলেন কিনা, আর সাক্ষী বা বাদী তাকে চিনতে পারেন কিনা, এই মর্মে যে প্যারেড বা যে মহড়া জেলখানার অভ্যন্তরে বা কারাগারে অনুষ্ঠিত হয় তাকে বলা হয় টিআই প্যারেড বা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, শনাক্তকরণ মহড়া। এভাবে সংজ্ঞাটা লিখলেন। এবার আসেন টিআই প্যারেড সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কতজন ব্যক্তি শনাক্তকরণের জন্য কতজন ব্যক্তিকে একত্রে হাঁটাতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। কখন টিআই প্যারেড অনুষ্ঠিত হবে? তাহলে প্রশ্নগুলো কেমন হয়? কখন টিআই প্যারেড অনুষ্ঠিত হয়? অভিযুক্ত ব্যক্তিদের বা সন্দিগ্ধ ব্যক্তিদের গ্রেপ্তারের পরপরই টিআই প্যারেড অনুষ্ঠিত হয়। টিআই প্যারেড কোথায় অনুষ্ঠিত হয়? জেলখানার অভ্যন্তরে অনুষ্ঠিত হয়। টিআই প্যারেডে কে কে উপস্থিত থাকেন? একজন ম্যাজিস্ট্রেট অথবা একজন সাব রেজিস্ট্রার, দুইজন মামলায় আগ্রহী নন এমন দুইজন সম্মানিত ব্যক্তি, সন্দিগ্ধ অপরাধী, আর কে থাকেন? মামলার বাদী, সাক্ষী বা ভিকটিম থাকতে পারে। আচ্ছা, এবার আসেন টিআই প্যারেডের পূর্বে সেই অপরাধীকে কোথায় রাখতে হবে? টিআই প্যারেডে এটা টিআই প্যারেডের পূর্বে অপরাধীকে কোথায় বা কার হেফাজতে রাখতে হবে? শনাক্তকরণের পূর্বে যে ব্যক্তিকে শনাক্তকরণ করতে হবে অভিযুক্ত ব্যক্তিকে অবশ্যই কোর্ট পিয়ন বা অন্য কোনো ব্যক্তির হেফাজতে রাখতে হবে। তাহলে কার হেফাজতে রাখবেন? পুলিশের হেফাজতে?
তদন্তকারী কর্মকর্তার হেফাজতে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হেফাজতে, কোর্ট পিয়নের হেফাজতে। তাহলে কার হেফাজতে থাকবে? অবশ্যই কোর্ট পিয়ন অথবা অন্য কোনো ব্যক্তির হেফাজতে থাকবে, পুলিশ অফিসারের হেফাজতে রাখা যাবে না। দেখেন স্পষ্ট করে বলে দিছে পুলিশ অফিসারের হেফাজতে রাখা যাবে না। এবার আসেন কতজনকে শনাক্তকরণের জন্য কতজনকে একত্রে হাঁটাতে হবে। আসলে এটা কি রকম জানেন? ঘটনাটা হলো, মনে করেন রাতের বেলা অন্ধকারে কোনো একটা অপরাধ সংঘটিত হলো, হতে পারে ডাকাতি বা অন্য কোনো ধরনের গুরুতর অপরাধ সংঘটিত হলো। মামলার বাদী বা সাক্ষী বলল, এরকম করে বয়ান দিল যে আমি তো গলা শুনলে চিনতে পারবো বা দেখলে আমি চিনতে পারবো লোকটা কেমন, কিন্তু এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। অজ্ঞাতনামা দিয়ে মামলা দায়ের করা হলো। পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তিদেরকে সাক্ষ্য প্রমাণ যতটুকুই পেল তার উপরে গ্রেপ্তার করা হলো। এখন ধরেন মিনহাজকে গ্রেপ্তার করা হলো, মাসুদ রানা ভাইয়া তাকে গ্রেপ্তার করা হলো, আরো আব্দুল সালাম ভাইকেও গ্রেপ্তার করে নিয়ে আসা হলো। এখন তিনজনকে গ্রেপ্তার করা হলো, তিনজন সন্দিগ্ধ, কিন্তু তারা কিন্তু তাদের বিরুদ্ধে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ নেই। এখন এই তিনজন ব্যক্তি আসলেই অপরাধ করেছিলেন কিনা, সাক্ষী ওই দিন এনাদেরকে দেখতে পেয়েছিলেন কিনা, এই যে সাক্ষীর সঙ্গে মোকাবেলা করানো, যে দেখেন তো এই যে লোকটা হেঁটে আসতেছে উনি কি সেই অপরাধী কিনা, আপনি কি ওনাকে চিনতে পাচ্ছেন, এই যে মহড়াটা এটাকেই বলে টিআই প্যারেড বা শনাক্তকরণ মহড়া। তো একজন যদি অপরাধী হয় সরাসরি একজনকে আপনি নিয়ে আসতে পারবেন না সাক্ষীর সামনে, তাহলে কি হবে? যদি অপরাধী বা সন্দিগ্ধ ব্যক্তি একজন হয় 8 থেকে 10 জন, 8 থেকে 10 জন একই পোশাক, একই রকম সামাজিক মর্যাদা, ধর্মের অনুসারী ব্যক্তিদেরকে একত্রে হাঁটাতে হবে। মনে করেন 10 জন ব্যক্তি এই দিক থেকে ওই দিকে হেঁটে যাচ্ছে, সাক্ষীকে লুকিয়ে রাখা হলো, সাক্ষী দূর থেকে তাদেরকে দেখতেছে, মানে অনেক বেশি দূরেও না, তাহলে তো আবার চিনতে পারবে না। একটা যুক্তিসঙ্গত দূরত্ব থেকে সাক্ষীকে দেখানো হলো যে আপনি দেখেন তো ওই লোককে চিনতে পারেন কিনা। একই পোশাক, চিন্তা করেন, একই রকম ধর্মের অনুসারী, আবার একই সামাজিক মর্যাদা সম্পন্ন ব্যক্তিদেরকে একত্রে হাঁটাতে হবে, হাঁটিয়ে নিয়ে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায়, তারা হেঁটে যাবে এবং ওই ব্যক্তিকে বলা হবে, সাক্ষীকে বলা হবে যে আপনি তাদেরকে শনাক্ত করেন। এই যে মহড়াটা এটাকে বলে শনাক্তকরণ মহড়া। কখন হবে? গ্রেপ্তারের পরপরই। কেন? অভিযুক্ত ব্যক্তিকে শনাক্তকরণের জন্য। কতজন? একজন অপরাধীকে শনাক্তকরণের জন্য 8 থেকে 10 জন, একাধিক অপরাধী হলে 20 থেকে 30 জনকে একই সামাজিক মর্যাদা এবং ধর্মের অনুসারী লোকদের সাথে মিশিয়ে তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় হাঁটাতে হবে। এই যে এভাবেই যে মহড়া অনুষ্ঠিত হয় তাকে বলা হয় শনাক্তকরণ মহড়া। বুঝতে পারলাম ঘটনাটা অনেকটা মুভির মতো লাগে, তাই না? এবার আসেন, যদি এরকম আসে যে কখন বা কোন পরিস্থিতিতে টিআই প্যারেড অনুষ্ঠিত হয়, যখন সাক্ষী বলে, দেখেন একটু 282 উপবিধি গ পড়ছি আমি, যখন সাক্ষীর নিকটে মনে হবে যে তিনি অভিযুক্ত ব্যক্তিদেরকে শনাক্তকরণ করতে সক্ষম, পাশাপাশি তাদের কণ্ঠস্বর শুনে চিনতে পারবে, তখন আদালত এই ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বা টিআই প্যারেডের অনুমতি প্রদান করবেন। তাহলে অভিযুক্ত ব্যক্তিরা যখন গ্রেপ্তার হবে, সাক্ষীগণের মুখোমুখি করা হবে এবং সাক্ষীগণের সাথে তাদের পূর্ববর্তী কোনো পরিচয় থাকবে না বলে জানাবে যে আমি দেখলে শনাক্ত করতে পারবো বা কণ্ঠস্বর শুনলে শনাক্ত করতে পারবো। এরকম পরিস্থিতি তৈরি হলে কেবল তখনই আদালতে এই টিআই প্যারেড অনুমোদন দিবে বা গ্রহণ করবে। এবার আসেন উদ্দেশ্য কি টিআই প্যারেডের উদ্দেশ্য? উদ্দেশ্য হলো অপরাধী শনাক্তকরণ করা, তাই না? সহজেই আমরা বলতে পারি শনাক্তকরণ প্রক্রিয়ার প্রাথমিক উদ্দেশ্য হলো অভিযুক্ত ব্যক্তিকে সাক্ষী শনাক্তকরণ করতে পারে কিনা সেই ক্ষমতা যাচাই করা। তাহলে এরকম যদি আসে, টিআই প্যারেডের উদ্দেশ্য কি? সাক্ষীকে বিভ্রান্ত করা, আসামিদেরকে হয়রানি করা, এরকম উল্টোপাল্টা দিয়ে একটা দিয়ে রাখলো কি, অপরাধী ব্যক্তিকে সাক্ষী শনাক্তকরণ করতে পারে কিনা তা নিশ্চিত করা। তাহলে এটাই হলো উত্তর, অপরাধী বা অভিযুক্ত ব্যক্তিকে সাক্ষী শনাক্ত করতে পারে কিনা সেই সক্ষমতা যাচাই করা। এবার আসেন, এখানে যে ম্যাজিস্ট্রেট যদি উপস্থিত থাকে তাকে আবার সৎ এবং নিরপেক্ষ হতে হবে, এইরকম কথাগুলো বলেছে। ওতে বলেছে আপনি কোথায় টিআই প্যারেড করাতে পারবেন? কারাগারের অভ্যন্তরে। শনাক্তকরণ পরীক্ষা পরিস্থিতি যদি অনুকূলে হয় কারাগারের অভ্যন্তরে করতে হবে। কাকে কাকে রাখতে পারবেন দেখেন, বিচারাধীন কয়েদি থাকতে পারবে এবং সন্দিগ্ধ ব্যক্তি, তাদের ক্ষেত্রে কেবলমাত্র টিআই প্যারেড করাতে পারবেন, কিন্তু জামিনপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তিদেরকে আপনি টিআই প্যারেডে নিয়ে আসতে পারবেন না বা তাদেরকে মিশ্রিত করা যাবে না। আরো নিয়ম আছে। কি নিয়ম? যারা গ্রেপ্তারকৃত, মানে সন্দিগ্ধ, তাদেরকে, এবং যারা হাতে নাতে ধৃত,
ধরেন মিনাজকে আমি গ্রেপ্তার ওখানে ঘটনাস্থলে ধরে ফেলছি, আবার আব্দুল সালাম ভাইয়াকে পরে সন্দেহের উপরে ভিত্তি করে ধরে নিয়ে আসছি, তাদেরকে কি করা যাবে না, একসাথে মিশ্রিত করা যাবে না, এই কথাগুলো বলেছে। এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা। মিনাজকে ডাকা হলো, বুঝতে পারলো মিনাজ যে আমাকে টিআই প্যারেড করানো হবে, সে টিআই প্যারেডে অস্বীকৃতি জানালো, তখন করণীয় কি? কোনো অপরাধী ব্যক্তি বা সন্দিগ্ধ ব্যক্তি যদি টিআই প্যারেড করতে অস্বীকৃতি জানায়, তখন অন্য কোনো সাক্ষ্য প্রমাণ যদি না থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে না। তাহলে দেখেন, সাক্ষ্য প্রমাণ না থাকলে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যায় না, কিন্তু যদি সাক্ষ্য প্রমাণ থেকে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে এবং ধরেই নেওয়া হবে তিনি আসলে অপরাধের সাথে জড়িত ছিলেন। 272 পাতা একটু খেয়াল করেন, 272 পাতা ভাষ্যতে লেখা আছে, একটু খেয়াল করি মাঝামাঝি 1 2 3 3 4 নাম্বার প্যারাটা খেয়াল করেন। সন্দেহভাজন ব্যক্তি যদি টিআই প্যারেডে উপস্থিত হতে অস্বীকার করে সেক্ষেত্রে তার পরিণতি কি হবে? 282(6) প্রবিধান মোতাবেক কোন সন্দিগ্ধ ব্যক্তি টিআই প্যারেডে উপস্থিত হতে অস্বীকার করলে তার বিরুদ্ধে যদি আর অন্য কোনো সাক্ষ্য প্রমাণ না থাকে তবে এই অস্বীকৃতির কারণে, কেবলমাত্র এই অস্বীকৃতির কারণে কোনো শাস্তির ব্যবস্থা করা যাবে না। কিন্তু যদি অন্য কোনো সাক্ষ্য প্রমাণ থেকে থাকে তাহলে তাকে বিচারের জন্য উপস্থিত করা যাবে। যখন কোনো সন্দিগ্ধ ব্যক্তি টিআই প্যারেড করতে অস্বীকার করে তখন মামলার ফলাফল বাদীর পক্ষে চলে যায়। বুঝতেছি ঘটনা? তা আপনি যখন সন্দিগ্ধ অপরাধী হবেন আর টিআই প্যারেড করতে চাইবেন না, তখন তো বুঝেই যাবে যে মামলার ফলাফল কোন দিকে গেল, বাদীর দিকে চলে গেল, মানে এনার নিশ্চয়ই দোষ আছে, না হলে ইনি টিআই প্যারেডে থাকতে চাচ্ছে না কেন। বুঝতে পারছি, এই ছিল সর্বসাকুল্যে 282 বিধি, এর বাইরে পড়া লাগবে না, যতটুকু বললাম এতটুকু। তাহলে প্রথমে সংজ্ঞা আসলে সংজ্ঞার আকারে আমরা গুছিয়ে লিখবো, আর যদি টিকা আসে তাতেও আমরা প্রথমে সংজ্ঞার মতো করে লিখবো, লিখবো গুরুত্বপূর্ণ তথ্য সমূহ। তাহলে কে কে থাকবে? একজন ম্যাজিস্ট্রেট অথবা একজন সাব রেজিস্ট্রার অথবা 2 বা ততোধিক সম্মানিত ব্যক্তি যারা মামলায় আগ্রহী নন এমন ব্যক্তি, মানে নিরপেক্ষ ব্যক্তি বুঝিয়েছেন, তারা অবশ্যই কি করবেন, তাদের উপস্থিতিতে টিআই প্যারেড অনুষ্ঠিত হবে। গ্রেপ্তারের পরপরই টিআই প্যারেড অনুষ্ঠিত হবে এবং গ্রেপ্তারের পরপরই যত শীঘ্র সম্ভব এই শনাক্তকরণ মহড়া সমাপ্ত করতে হবে। তাদেরকে মুখোমুখি করার আগে সাক্ষীর সাথে আবার সাক্ষাৎ করা যাবে না। শনাক্তকরণের পূর্বেই শনাক্তকারীদেরকে, অভিযুক্তদেরকে দেখা যায় না এমন স্থানে লুকিয়ে রাখতে হবে। পুলিশ অফিসারের নিকটে আসামিদেরকে রাখা যাবে না। কার নিকটে থাকবে? কোর্ট পিয়ন অথবা অন্য কোনো ব্যক্তির নিকটে থাকবে। অপরাধী একজন হলে 8 থেকে 10 জন, একাধিক হলে 20-30 জনকে একই রকম পোশাক পরিয়ে একই ধর্মের অনুসারী সামাজিক মর্যাদা সম্পন্ন লোককে একত্রে হাঁটাতে হবে বা হাঁটিয়ে নিতে হবে। এভাবেই শনাক্তকরণ মহড়া অনুষ্ঠিত হবে। শনাক্তকরণ মহড়া কেন অনুষ্ঠিত হয়? সাক্ষীদের মাধ্যমে অপরাধী শনাক্তকরণের জন্য, এইটাই উদ্দেশ্য। কখন এটা অনুষ্ঠিত হবে? যখন সাক্ষী আদালতে এই মর্মে বিবৃতি দিবে যে সে অপরাধী ব্যক্তিকে শনাক্তকরণ করতে সক্ষম, দেখলে বা কণ্ঠস্বর শুনলে তাকে চিনতে পারবে। এই পরিস্থিতিতে শনাক্তকরণ মহড়া অনুষ্ঠিত হবে। কোথায় অনুষ্ঠিত হবে? কারাগারের অভ্যন্তরে। কিন্তু কি করা যাবে না, অন্যান্য জামিনপ্রাপ্ত অপরাধীদেরকে বর্তমানে বিচারাধীন কয়েদির সাথে একত্রিত করা যাবে না। হাতে নাতে ধৃতদেরকে সন্দিগ্ধদের সাথে মিশ্রিত করা যাবে না। তারপরে পড়লাম উপবিধি, একদম ক খ গ ঘ ছ এভাবে পড়তে হবে না, পুরোটা মিলে একটা ধারণা থাকলেই চলবে। আর 280 শেষের পড়লাম আমরা কি, 282 বিধির শেষে পড়লাম কি, যদি কোনো ব্যক্তি টিআই প্যারেডে অস্বীকার করে, টিআই প্যারেড করতে না চায়, সেক্ষেত্রে কি পদ্ধতি অনুসরণ করা হবে। তাহলে যদি তার বিরুদ্ধে অন্য কোনো সাক্ষ্য প্রমাণ থাকে তাকে বিচারের আওতায় নিয়ে আসা যাবে, না হলে তার বিচারের ব্যবস্থা করা যাবে না। আপাতত তার বিচারের কোনো ব্যবস্থা করা যাবে না, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করতে হবে। এই ছিল টিআই প্যারেড। এরপরে আমরা 283 বিধি দেখবো, স্বীকারোক্তির সত্যতা প্রতিপাদন। স্বীকারোক্তির সঙ্গে আমরা 283 বিধিটা ব্যবহার করি। 300, 164, 364, 467, 283ও দেয়া যায়। 283 স্বীকৃতি স্বীকারোক্তি দুইটার ক্ষেত্রেই কিন্তু আমরা ব্যবহার করি 283 বিধি। যাই হোক, 283 বিধি এত আলাদা করে পড়ার তেমন কিছু নাই। আমরা যে 164-র ভেতরে পড়েছিলাম না, 2 জন ম্যাজিস্ট্রেট কি করতে পারে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করতে পারেন। কে কে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আরেকজন হলেন ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তাই কিনা? এই কথাটুকু শুধু নিলেই হবে, একই কথা বলেছে।
278 পাতায় খেয়াল করেন, 278 পাতায় খ উপবিধি ক্ষয়ে বলেছে, ক্ষয়ের 1, পুলিশ হেফাজতে থাকাকালীন কোনো ব্যক্তি স্বীকারোক্তি প্রদান করতে চাইলে জেলা ম্যাজিস্ট্রেট যদি না থাকেন তাহলে সর্বোচ্চ ম্যাজিস্ট্রেট তা গ্রহণ করবেন। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট স্বীকারোক্তি গ্রহণ করতে পারবেন। এইটুকু একই কথা আমরা ফৌজদারি কার্যবিধির 164 ভেতরে পড়ে আসছি, সঙ্গে শুধু 283 বিধিটা আমরা ব্যবহার করব। এই আচ্ছা, এরকম যদি কখনো কোনো প্রশ্ন দেয়, আইজিপি স্যার কি তদন্ত করতে পারেন, এরকম প্রশ্ন দিলে কি উত্তর লিখবেন বলেন তো? আইজিপি স্যার তদন্ত করতে পারেন কিনা? অবশ্যই আইজিপি স্যার তদন্ত করতে পারেন। তো কোন মামলাগুলোর তদন্ত করবেন? যে কোনো তদন্ত তিনি করবেন না, এরকম কিছু না। যে সকল মামলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ মামলা, যেগুলো অধিকতর তদন্তের জন্য নির্দেশ দেয়া হয়, আদালত যদি অধিকতর তদন্তের জন্য নির্দেশ দেয়, সেই ক্ষেত্রে আইজিপি স্যারও কিন্তু তদন্ত করতে পারেন। কোথায় পাবেন এই কথাটা? 284 বিধি। আজকে প্রবিধানের ছবি তুলে তুলে দিয়ে দিব আপনাদেরকে, হ্যাঁ, বই মূল যে ভাষ্য বইটা আছে না, এটা ছবি তুলে আপনাদেরকে দেবো, কারণ কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ অনেক সময় খুঁজে পাবেন না, কত পৃষ্ঠা। পরে এই বই দেখে দেখে আপনার বইটা সুন্দর করে দাগিয়ে ফেলবেন। এখানে লেখা আছে কখন আইজিপি স্যার তদন্ত করতে পারেন, এই পাতায়। আচ্ছা, এরপরে আসেন 284, 85, এগুলো লাগবে না। 286-তে যাবো আমরা, দণ্ড মওকুফ। মনে আছে নাকি কত ধারায় পড়েছিলেন? ফৌজদারি কার্যবিধি কত ধারায় পড়েছিলেন? দণ্ড মওকুফ বা দণ্ড কমিয়ে দেয়া, হ্রাস করা, দণ্ড হ্রাস অথবা দণ্ড মওকুফ। হ্রাস মানে কি? কমিয়ে দেয়া। মওকুফ মানে মাফ করে দেয়া। 401, 2 এর ক পড়েছিলাম আমরা। 401, 402, 402 এর ক। মিনহাজ, আপনাকে ধন্যবাদ। তো আমরা ফৌজদারি কার্যবিধি 401 ধারা, 402 ধারা, 402 এর কয়ে দেখেছি সরকার এবং রাষ্ট্রপতি বিভিন্ন সময় অপরাধী ব্যক্তির সম্মতি ব্যতিরেকেই কি করেন? দণ্ড কমিয়ে দিতে পারেন অথবা দণ্ড মওকুফ করেও দিতে পারেন। তো প্রবিধানেও সেম একই কথা বলা আছে 286 বিধিতে। তাহলে 401, 2 এর কয়ের সঙ্গে আমরা 286 বিধিটা ব্যবহার করতে পারবো। আরো দেখেন, পেনাল কোডের কত ধারায় পড়েছিলাম? দণ্ড মওকুফের শর্ত যদি আপনি লঙ্ঘন করে ফেলেন, আপনাকে দণ্ডের আওতায় নিয়ে আসা যাবে। পড়েছি না পেনাল কোড? দণ্ড মওকুফের শর্ত লঙ্ঘন 200 কি আপু, 54, 54, 55, 55 ক, এটাতে নিয়ম। 401, 2 এর ক, 54, 55, 55 ক, একই কথা। যারা যারা 227 লিখেছেন সবার জন্য দোয়া, শুভকামনা। যারা যারা লিখতে পারেন নাই তাদের জন্য আর বেশ বেশি দোয়া, তারা পড়ালেখা করেন, পড়া হচ্ছে না আপনাদের। তাহলে দণ্ড মওকুফের শর্ত লঙ্ঘন করলে 227 ধারা মোতাবেক পেনাল কোডে দণ্ডের ব্যবস্থা। তাহলে আমি প্রশ্ন কি করলাম আপনারা অনেকে ধরতেই পারলেন না, তাহলে কিভাবে উত্তর লিখবেন বলেন? তাহলে প্রশ্ন বেশি বেশি পড়তে হবে। দেখেন, আমি বললাম দণ্ড মওকুফের শর্ত লঙ্ঘন, আর আপনি যদি মনে করেন দণ্ড মওকুফ করে কত ধারায়, তাহলে কি হবে বলেন? একই প্রশ্ন হলো। আমাদের মুশকিলটা হলো এখানে যে আমরা প্রশ্ন ধরতে পারি না। তাহলে 401, 2 এর কয়ে যে কথা বলা আছে, 54, 55, 55 কয়েও পেনাল কোডে একই কথা বলা আছে। তো এটা তো ভিন্ন। আর আমি কি বলছি? যে দণ্ড মওকুফ করে দিল, দিয়ে আপনাকে ছেড়ে দিল যে 3 মাস আপনি রাধাবল্লভ প্রাইমারি স্কুলে আপনি ক্লাস নিবেন, কিন্তু আপনি মানলেন না, শর্ত লঙ্ঘন করলেন, তখন আবার আপনার দণ্ড আছে না? পেনাল কোডের 227 ধারা। আচ্ছা, ধন্যবাদ, আপনারা অনেকেই পারছেন। তাহলে পেনাল কোডের 227 ধারায় আপনাকে দণ্ড যে মওকুফ করলো, করার পরে আপনি যদি এটা না মানেন, তাহলে আপনার লঙ্ঘনের জন্য দণ্ডিত করা যাবে। এই ধারাগুলো একটু সুন্দর করে বইয়ের ভেতরে লিখে রাখবেন। তাহলে প্রথমে লিখবেন দণ্ড হ্রাস বা দণ্ড মওকুফ 401, 2 এর ক সিআরপিসি। পেনাল কোড লিখবেন 54, 55, 55 ক। এরপরে প্রবিধান লিখবেন 286। তার সঙ্গে নোট দিয়ে লিখবেন, যদি এই দণ্ড কোনো ব্যক্তি মওকুফ থাকা অবস্থায় শর্ত যদি লঙ্ঘন করে, তাকে পুনরায় দণ্ডের আওতায় আনা যায় 227 পেনাল কোড। বুঝতে পারলাম ঘটনা? এবার আসেন 286 বিধিটা দেখবো আমরা। আচ্ছা, এখানে বলেছে একইভাবে দণ্ড হ্রাস বা দণ্ড মওকুফ করতে পারবে আদালত চাইলে, দুঃখিত, আদালত না, সরকার অথবা কে, রাষ্ট্রপতি দণ্ড মওকুফ করতে পারবে। এখন কোন ব্যক্তির দণ্ড মওকুফ করা হলো অথবা তার যে তিনি যে শর্তগুলো দেয়া হলো সেগুলো যদি তিনি না মানেন, সেক্ষেত্রে তার দণ্ড মওকুফ, যে বন্ড দিয়েছিল বা যে কোনো একটা মুচলেকার মাধ্যমেই তো এই কাজগুলো করে, এটা বাতিল হয়ে যাবে। তার দণ্ডটা মওকুফ হয়েছিল এটাও বাতিল হবে। এবং শাস্তির যে অসম্পূর্ণ মেয়াদ ছিল, যেখান থেকে শাস্তি বন্ধ ছিল, মনে করেন মিনহাজকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে,
সে কি করলো, 3 মাস খাটার পরে তাকে দয়া মায়া হলো তার উপরে, তাকে দণ্ড মওকুফ করে দেওয়া হলো। এই দণ্ড মওকুফ অবস্থায় সে বাড়ি গেল। বাড়ি গিয়ে তাকে বলা হলো যে মিনহাজ, আপনি যেহেতু ভালো ছাত্র, আপনি একটু প্রাইমারি স্কুলে ক্লাস নিবেন। কতদিন? আগামী 3 মাস। তো সে কি করলো, 15 দিন ক্লাস নিয়ে হাওয়া হয়ে গেল। যখন তার দণ্ড সে মানলো না, মওকুফের শর্ত মানলো না, আবার তাকে ডেকে আনা হলো। ওই যে যেখানে 3 মাস জেল খেটে সে বাকি 3 মাস মওকুফ হয়েছিল, এই 3 মাস আবার তাকে জেল খাটতে হবে। এটাই বলেছে তার শাস্তির যে মেয়াদ অসম্পূর্ণ ছিল সেইটা আদায়ের জন্য তাকে আবার গ্রেপ্তার করা যাবে। তাহলে দণ্ড মওকুফের শর্ত লঙ্ঘন করলে প্রবিধান অনুযায়ী কি ব্যবস্থা গ্রহণ করা যায়? প্রবিধান 286 বিধি অনুযায়ী কি ব্যবস্থা গ্রহণ করা যায়? বাকি যে দণ্ডের অংশটুকু আছে অসম্পূর্ণ মেয়াদ, এই অসম্পূর্ণ মেয়াদের জন্য তাকে পুনরায় গ্রেপ্তার করা যায়। এগুলো খেয়াল করেন, এমসিকিউ দিয়ে দেব। তাহলে দণ্ডের যে অসম্পূর্ণ অংশ, এটি ভোগ করার জন্য পুনরায় তাকে গ্রেপ্তার করা যাবে, প্রবিধান 286। এইবার আসেন, দণ্ড মওকুফ হয়ে থাকা অবস্থায় সে কোন কোন নিয়মগুলো মানবে। মনে করে দেখেন, ফৌজদারি কার্যবিধির কত ধারায় পড়েছিলাম আমরা যে কোনো ব্যক্তি, তাকে সরকার বিধিমালা প্রণয়ন করতে পারে যে সে যখন এরকম দণ্ড মওকুফ করা হবে অথবা শাস্তি মওকুফ করা হবে, তখন কি করতে পারবে ওই ব্যক্তি। সাদেক আপু, আপনাকে ধন্যবাদ। 565(3) আমরা দেখি, যদিও ওটা কিন্তু দণ্ড ভোগের পর, তাই না? ওই কাহিনীটা শুধু একটু পার্থক্য আছে, এটা হলো দণ্ডিত ব্যক্তির ক্ষেত্রে, আর ওটা দণ্ড ভোগের পর। কোনো ব্যক্তি দণ্ড ভোগের পর যদি বাসস্থানে না থাকে বা বিধিমালা সরকার প্রণয়ন করতে পারবে যে আপনি তো দণ্ড ভোগ করলেন, ঠিক আছে, আপনি বাড়ি যাচ্ছেন, কিন্তু আপনি এই এই কাজগুলো করতে পারবেন না। তো এটা হলো দণ্ড ভোগের পরের কাহিনী। আর এখানে বলেছে দণ্ড মওকুফ থাকা অবস্থায়। তো যে ব্যক্তির শাস্তি মওকুফ করা হলো, তিনি কিছুদিন পর পর নিকটবর্তী থানায় হাজিরা দিবে। এই যে সরকার বিধিমালা প্রণয়ন করবে, বিধিমালা আপনি সিআরপিসি তেও খুঁজে পাবেন না, কোথাও পাবেন না। দেখেন পিআরবি 286-তে বিধিমালাটা, এখানে কি লেখা আছে? দণ্ড মওকুফ করা হলো অথবা যে ব্যক্তির দণ্ড সে কমিয়ে দেয়া হলো, শর্তগুলো কি কি? তিনি কিছুদিন পর পর এসে নিকটবর্তী থানায় হাজিরা দিবেন। বাসস্থান যদি পরিবর্তন করেন, কোনো কারণে যদি নিজের বাড়িতে থাকতে না চান, বাসস্থান পরিবর্তন করেন, 1 সপ্তাহ আগেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাবেন। নতুন যে জায়গায় যেতে চান সেখানকার ওসিকে 1 সপ্তাহের মধ্যে জানাবেন। তাহলে বাসস্থান পরিবর্তন করলে 1 সপ্তাহ পূর্বে ওসি স্যারকে জানাবে, যেখানে যাবে সেখানকার ওসিকে 1 সপ্তাহের মধ্যে জানাবে। খারাপ চরিত্রের লোকদের সাথে মেলামেশা করবে না, নতুন করে কোনো অপরাধের সাথে জড়িয়ে পড়বে না। আবার যদি একদিন বা একদিনের বেশি সময় বাইরে থাকতে চায়, যে আমি তো বাড়ি ফিরবো না 3 দিন, তাহলে অবশ্যই নিজেও যদি না পারে চৌকিদারের মারফত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করবেন। এবং কবে ফিরে আসবেন, তিনি কবে ফিরে আসবেন এই সম্ভাব্য তারিখটাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করবেন। বুঝতে পারছি ঘটনা? তাহলে যে ব্যক্তির দণ্ড মওকুফ করা হলো, দণ্ড মওকুফের শর্তসমূহ কি কি হতে পারে? সম্ভাব্য শর্তসমূহ, দণ্ড হ্রাস করা হলো, এরকম ব্যক্তি কোন কোন নিয়মগুলো মেনে চলবেন? এই প্রশ্নের উত্তর হলো 286 বিধি। যে ব্যক্তির দণ্ড মওকুফ করা হলো বা হ্রাস করা হলো, তিনি কি করবেন? সুনির্ধারিত সময় পর পর থানায় হাজিরা দিবেন। যদি বাসস্থান পরিবর্তন করতে চান, যেখানে ছিলেন সেখানকার ওসিকে 7 দিন আগে জানাবেন। নতুন যে এলাকায় যেতে চান সেখানকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে 7 দিনের মধ্যে অবগত করবেন। নতুন খারাপ লোকদের সাথে তো মিশবেনই না, নতুন কোনো অপরাধের সাথে জড়িয়ে পড়বেন না। আবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাবেন যদি তিনি একদিন বা একদিনের বেশি সময় বাইরে অবস্থান করেন, রাত্রি যাপন করেন। নিজে না পারলে চৌকিদারের মারফত জানাবেন। এবং কবে ফিরে আসবেন এই বিষয় সম্পর্কেও অবগত করতে হবে। এই ছিল 286। এর পরের বিধিগুলো আপনাদের পড়ার দরকার নাই, শুধু আমরা ফৌজদারি কার্যবিধি কোন ধারার সাথে কোন বিধি ব্যবহার করবো এইটুকু জানলেই চলবে। আসেন একটু দেখি, আমরা 107 পড়েছিলাম, মনে আছে? 107 সিআরপিসি 107 কি মনে নাই? অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেখা পড়েছিলাম। যদি কোনো ব্যক্তি, জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট জানতে পারেন যে কোনো ব্যক্তিকে দ্বারা কোনো এলাকার শান্তি ভঙ্গ ঘটতে পারে, তাদেরকে কেন শান্তি ভঙ্গ তারা করতে চায় বা কেন তারা মুসলেখা সম্পাদন করবে না, এই জন্য কারণ দর্শাইতে বলতে পারেন। আচ্ছা, 1 বছর, হ্যাঁ। তাহলে প্রথমটা শেষেরটা 3 বছর, মাঝখানের গুলো কিন্তু 1 বছর। সেই যে কারণ দর্শাবে ম্যাজিস্ট্রেট 107 ধারায়, এই 107 ধারায় কি কি কার্যক্রম গ্রহণ করবে সেই বিধানগুলো বলা আছে 287 বিধিতে। তাহলে ফৌজদারি কার্যবিধি 107, পাশাপাশি
জরিনা, তোমাকে ধন্যবাদ। পাশাপাশি 107-এর সঙ্গে 145 ধারার বিধান, অর্থাৎ জায়গা জমি সংক্রান্ত বিরোধের ফলে যদি শান্তিভঙ্গ ঘটতে পারে এরকম পরিস্থিতি তৈরি হয়, তাতেও কিন্তু 145 ধারা প্রযোজ্য হয়। সেক্ষেত্রেও আপনি 287 বিধি ব্যবহার করতে পারবেন। তাহলে কিভাবে লিখবো আমরা? এভাবে একটু লিখে রাখি খাতায়। 107, 145 সমান সমান প্রবিধান 287। 107, 145, 287। 108-এর সঙ্গে ব্যবহার করবো 288। 109-এর সঙ্গে, দুঃখিত, 108 নাই, 109, 288, 110, 289, 90। একই কথা বলা আছে, শুধু একটু বিস্তারিত বলা আছে। যদি ইচ্ছা করেন একটু রিডিং করে দেখতে পারেন। তো এগুলো বিধি লাগে না, শুধু আমরা সিআরপিসি ধারাগুলোর সঙ্গে ব্যবহার করতে হয়, তাই আমরা এগুলো জানলাম। তাহলে 107, 145, 287, 109, 288, 110, 249, 289, 290, আমি দুঃখিত, 289, 90। আচ্ছা, এরপরে 293 বিধি পড়বো আমরা। 293 বিধি দিয়ে আজকে আমাদের ক্লাস শেষ ইনশাল্লাহ। 293 বিধিতে বলেছে, ঘটনা তদন্তের ক্ষেত্রে সাক্ষী এবং তদন্তকারী অফিসারগণের ব্যয়বিল। এই যে তদন্ত ব্যয়বিল অথবা সোর্স নিয়োগ করবেন বা সাক্ষীদের যাতায়াত করবেন, এই বিলগুলো কোথা থেকে দেয়? সরকার। বা এই বিলগুলো পুলিশ অফিসারকে তদন্ত ব্যয় সংক্রান্ত যে বিল বা সাক্ষীদের যাওয়া আসা খরচ, এগুলো কোথা থেকে দেয় সেই বিষয়ে বলা আছে 293 বিধিতে। সাধারণত সাক্ষ্য আইনের 125 ধারার সঙ্গে 293 বিধি আমরা ব্যবহার করি লিখিত পরীক্ষার ক্ষেত্রে। লিখিত পরীক্ষার ক্ষেত্রে আমরা যখন লিখি, পুলিশ অফিসার তদন্ত সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য কি করতে পারেন? পুলিশ অফিসার তদন্ত সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য সোর্স নিয়োগ করতে পারেন, তখন আমরা 293 বিধি ব্যবহার করি। আপনি ভেতরে দেখবেন ওইভাবে সোর্স নিয়োগের কথা কিন্তু বলা নাই। কি বিধি এটা? এখানে আসলে বলা হয়েছে যে পুলিশ অফিসার ব্যয়বিল সে কোথা থেকে পাবে বা কোন খাত থেকে এই ব্যয়বিল গুলো দেওয়া হবে। তো এটাও যেহেতু এক ধরনের ব্যয়, এই জন্য 293 বিধি আমরা সোর্স নিয়োগের ক্ষেত্রে ব্যবহার করি। আচ্ছা, আসেন দেখি বিলগুলো কোথা থেকে দেওয়া হবে। একটা খাতের কথা বলা আছে, কন্ট্রাক্ট কন্টিনজেন্ট গ্রান্ট। আচ্ছা, যদি ইংরেজি পড়তে বেশি কষ্ট হয় বাংলা পড়বো। বাংলাটা হলো চুক্তিবদ্ধ আনুষঙ্গিক মঞ্জুরি। তাহলে পুলিশের একটা খাত আছে যেখানে সরকারি, শুধু পুলিশ অফিসার না, সরকারি কর্মচারীগণ ব্যতীত অন্যান্য যে সাক্ষীরা যাওয়া আসা করবে বা তারা সোর্স নিয়োগ করবে, অথবা তদন্তের স্বার্থে যদি দীর্ঘ পথ ভ্রমণের প্রয়োজন হয় সরকারি কর্মচারীরাও পাবে, তখন তারা পুলিশ সুপার বরাবর এই বিলের জন্য আবেদন করতে পারবেন। আর এই বিলগুলো কোথা থেকে দেওয়া হবে? কন্ট্রাক্ট কন্টিনজেন্ট গ্রান্ট। এগুলো কিন্তু আসে এমসিকিউ, যে এই যে সোর্সের ব্যয় অথবা সাক্ষীদের আনা নেওয়া খরচ, যে সাক্ষীরা আদালতে যায় না, তদন্তকারী কর্মকর্তার নিকটে শুধু যায়, তাদের ব্যয়বিল, এগুলো কোথা থেকে হবে? চুক্তিবদ্ধ আনুষঙ্গিক মঞ্জুরি থেকে এগুলো দিবেন। কে দিয়ে থাকেন? পুলিশ সুপার স্যার দিয়ে থাকেন। আচ্ছা, আবার সাক্ষীদের ক্ষেত্রে বলা আছে বা পুলিশের প্রহরীদের ক্ষেত্রে বলা আছে যে ভ্রমণের খরচ আদালত থেকে তারা সংগ্রহ করতে পারবে। 293 ঘ বিধিটা একটু দাগিয়ে ফেলেন। 293 ঘ ফৌজদারি কার্যবিধির 92 ধারা। 92 ধারা মানে কি? 91 ধারায় আপনি সই সাক্ষ্য দিয়ে আসছেন যে আমি যদি মুচলেকা লঙ্ঘন করি তাহলে যেন আমার বিরুদ্ধে কি করা যায়? ওয়ারেন্ট ইস্যু করতে পারবে আদালত। এভাবে আপনি মুচলেকা দিয়ে আসছেন না? ফৌজদারি কার্যবিধির 92 ধারার অধীনে আদালত যখন কাউকে ওয়ারেন্ট ইস্যু করে, কোনো ব্যক্তিকে আদালতে হাজিরের জন্য ওয়ারেন্ট ইস্যু করে, তখন গ্রেপ্তারকৃত সাক্ষীদের খাওয়া খরচ। তাহলে দেখেন তো সাক্ষীদেরকে গ্রেপ্তার করা যায় কিনা? সাক্ষীদেরকেও কিন্তু গ্রেপ্তার করে নিয়ে আসা যায়। আপনারা যখন সমন দেখেন, NBWW থাকে না, কি যেন থাকে, নন বেইলেবল উইটনেস ওয়ারেন্ট, অর্থাৎ সাক্ষীর প্রতিও জামিনের অযোগ্য পরোয়ানা ইস্যু হয়। তো এই 92 ধারায় কিন্তু এগুলো করে থাকে। হ্যাঁ, NBWW, নন বেইলেবল উইটনেস ওয়ারেন্ট। আচ্ছা, তো এই যে আমরা দেখি সাক্ষীদের প্রতিও কিন্তু কি হয়? ওয়ারেন্ট ইস্যু হয়ে যায় যখন সাক্ষীরা বারবার কি করে? সাক্ষ্য দিতে অস্বীকার করে বা মুচলেকা দেওয়ার পরেও আদালতে হাজির না হয়। ফৌজদারি কার্যবিধির 92 ধারা অনুযায়ী গ্রেপ্তারকৃত সাক্ষীদের ক্ষেত্রে তাদের যে খাওয়া দাওয়ার খরচ, পুলিশের প্রহরীদের খরচ, এই ভ্রমণ খরচগুলো আদালত থেকে আদায় করতে পারবে। মামলা তদন্তের জন্য প্রয়োজনীয় যে অন্যান্য খরচ তদন্তকারী অফিসার যেগুলো খরচ করবেন, সেগুলো যদি অন্য কোনো সূত্র থেকে পাওয়া না যায়, তাহলে পুলিশ সুপার স্যার কি করবেন? সুপারিনটেন্ডেন্ট তাহা কন্ট্রাক্ট কন্টিনজেন্ট গ্রান্ট থেকে খরচ করবেন, যেটাকে পুলিশি তদন্ত খরচ বলে। তাহলে পুলিশি তদন্ত খরচ খাতে
এই খরচের বিস্তারিত যে বিবরণ এটা রেকর্ড করবেন। একটু বাংলাটাও লিখে রাখেন, চুক্তিবদ্ধ আনুষঙ্গিক মঞ্জুরি। আচ্ছা, এরপর আসেন কোন কোন খরচগুলো আপনি এর মধ্যে ইনক্লুড করতে পারবেন। দেখেন, আদালতে যাদের উপস্থিত থাকার প্রয়োজন নেই, কি বলেছে? আদালতে যাদের উপস্থিত থাকার প্রয়োজন নেই কিন্তু পুলিশি জিজ্ঞাসাবাদে যাওয়া আসা করলো এরকম সাক্ষীদের খরচ, ভ্রমণের খরচ, তথ্য সরবরাহকারী মানে সংবাদদাতা যিনি বাদী বলতে পারি আমরা, তার রাজ সাক্ষীর খোরাকি খরচ, ভ্রমণ খরচ, মামলা তদন্তে সহায়তা করার জন্য দূরবর্তী এলাকা থেকে যদি কাউকে চৌকিদার দফাদারকে ডাকা হয় তাদের খরচ, তদন্ত কাজে সহায়তা করার জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গাড়ি ভাড়া। এটাই হলো সোর্স নিয়োগ। এই যে 4 নাম্বার যে পয়েন্টটা, এইটুকু হলো সোর্স নিয়োগের কথা বলা হয়েছে। তাহলে এই যে এইটুকু এমনি জানলেই হবে। আর কোন খাত থেকে টাকাটা দেয়, কখন দেয়? সাক্ষীদের ক্ষেত্রে আদালত দেয়, অন্যান্য খরচ যদি দিতে না পারে পুলিশি তদন্ত খরচ থেকে বা কন্ট্রাক্ট কন্টিনজেন্ট গ্রান্ট থেকে টাকাটা পুলিশ সুপার স্যার প্রদান করে থাকেন। এইটুকু জানলেই হবে। তাহলে আসেন আমরা আরেকটু খেয়াল করি কি কি পড়লাম। 282 বিধি পড়লাম, টিআই প্যারেড কাকে বলে, কখন টিআই প্যারেড নেওয়া হয়, কারা শনাক্তকরণ করবে, কতজন অপরাধীর ক্ষেত্রে কে শনাক্তকরণ করবে। তাহলে একজন ম্যাজিস্ট্রেট অথবা একজন সাব রেজিস্ট্রার অথবা মামলায় আগ্রহী নন এরকম দুইজন সম্মানিত ব্যক্তির উপস্থিতিতে একই মর্যাদা, একই সামাজিক মর্যাদা, ধর্মের অনুসারী ব্যক্তিদেরকে অভিযুক্ত যারা গ্রেপ্তারকৃত হলো সন্দিগ্ধ ব্যক্তি তাদেরকে একত্রে হাঁটানো হয়। যদি লোক একজন হয় মানে অপরাধী একজনকে শনাক্তকরণ করতে হয় 8 থেকে 10 জন, যদি একাধিক হয় 20 থেকে 30 জনকে একত্রে হাঁটাতে হবে। কাদের কাদের নিকটে রাখা যাবে না? পুলিশ অফিসারের নিকটে রাখা যাবে না, কোর্ট পিয়ন অথবা অন্য কোনো ব্যক্তির হেফাজতে রাখা যাবে। তাহলে কারা এরা? অভিযুক্ত ব্যক্তি কিন্তু সন্দিগ্ধ ব্যক্তি যারা তারা। আচ্ছা, কখন অনুষ্ঠিত হবে? গ্রেপ্তারের পরপরই হবে। কে শনাক্তকরণ করবে? সাক্ষী, বাদী হতে পারে, মামলার অপরাধের শিকার ব্যক্তিও কিন্তু হতে পারে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো অপরাধী শনাক্তকরণ করা। কাদেরকে আপনি মেশাতে পারবেন না, কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে? বিচারাধীন কয়েদির ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং সন্দিগ্ধ ব্যক্তি শনাক্তকরণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কারাগারের অভ্যন্তরে অনুষ্ঠিত হবে বা জেলখানায় বলতে পারি অনুষ্ঠিত হবে। আর জামিনপ্রাপ্ত কয়েদিদেরকে একত্রে মেশানো যাবে না। হাতে নাতে ধৃত যারা তাদের সঙ্গে আবার কি অভিযুক্ত যারা সন্দিগ্ধ একত্রিত করা যাবে না। কোনো ব্যক্তি টিআই প্যারেডে অস্বীকৃতি জানালে যদি সাক্ষ্য প্রমাণ থাকে তাকে বিচারের আওতায় আনা যাবে, সাক্ষ্য প্রমাণ না থাকলে বিচারের আওতায় আনা যাবে না। আপাতত বিচারের আওতায় আনা যাবে না, সাক্ষ্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করতে হবে। তবে যদি কোনো অভিযুক্ত ব্যক্তি যিনি সন্দিগ্ধ তিনি টিআই প্যারেডে উপস্থিত হতে অস্বীকৃতি জানান তাহলে মামলা বাদীর পক্ষে চলে যায়। কোন দিকে চলে যায়? মামলা বাদীর পক্ষে চলে যায়। এরপরে পড়লাম স্বীকারোক্তির সত্যতা প্রতিপাদন। জেলা ম্যাজিস্ট্রেটও নিতে পারবে। আর কে কে নিতে পারবে? যে ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারবে, সর্বোচ্চ পদের ম্যাজিস্ট্রেট নিতে হবে। তিনি না থাকলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটও পারবে, আবার ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারবে। সাধারণত স্বীকারোক্তিমূলক জবানবন্দি কে নিয়ে থাকে? বিচারিক ম্যাজিস্ট্রেট যারা তারা নিয়ে থাকে। কিন্তু প্রবিধানে আবার বলেছে দেখেন জেলা ম্যাজিস্ট্রেট কিরকম ম্যাজিস্ট্রেট? তিনি কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট, তাই কিনা? তো যেহেতু প্রবিধানে বলেছে একেবারে আপনার ফেলে দেওয়ার সুযোগ নাই, আছে। কিন্তু আমরা জানবো বিচারিক ম্যাজিস্ট্রেট সিআরপিসির গুরুত্ব বেশি হবে। হ্যাঁ, তাহলে কে কে প্রথম শ্রেণী বা ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিতে পারবেন? আচ্ছা, আরেকবার দেখি তো আমি ভুল করছিলাম কিনা। না, জেলা ম্যাজিস্ট্রেট না থাকলে সর্বোচ্চ পদের ম্যাজিস্ট্রেট তিনি গ্রহণ করতে পারবেন। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। কিন্তু সিআরপিসি 164-তে স্পষ্ট করে বলা আছে প্রথম শ্রেণী বা ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণী। আচ্ছা, পরের বিধি প্রবিধান 276 বিধি পড়লাম। দণ্ড হ্রাস বা দণ্ড মওকুফ করা হলে কোনো ব্যক্তি দণ্ড যদি শর্তগুলো লঙ্ঘন করে বাকি সময়ের জন্য বা তিনি দণ্ড যতটুকু ভোগ করে গেলেন বাকি যে অনতিবাহিত অংশ এই অংশের জন্য পুনরায় তাকে গ্রেফতার করা যাবে এবং তিনি কি করবেন না? তার যে শর্তে দণ্ড মওকুফ করা হয়েছে শর্ত লঙ্ঘন করতে পারবেন না। মওকুফ থাকা অবস্থায় তিনি কিছুদিন পরপর গিয়ে সুনির্ধারিত সময় পরপর গিয়ে থানায় হাজিরা দিবেন। নতুন অপরাধে জড়িয়ে যেতে পারবেন না। বাসস্থান পরিবর্তন করতে পারবেন না। যদি পরিবর্তন করেন যেখানে ছিলেন সেখানকার ওসিকে 7 দিন পূর্বে জানাবেন। যেখানে যাচ্ছেন সেখানকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে 7 দিনের মধ্যে জানাবেন। আর কি, যদি তিনি এক বা একাধিক দিনের জন্য বাইরে রাত্রি যাপন করেন এই বিষয়টাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করবেন। ফৌজদারি কার্যবিধি 107, 145, 287, 109, 288, 110, 289, 290
এরপরে সরাসরি চলে গেলাম 293 বিধি, তদন্তকারী অফিসারের ব্যয় বিল এবং সোর্সের খরচ বা সাক্ষীদের খাওয়া খরচ এগুলো কোথা থেকে দিবে? কন্ট্রাক্ট কন্টিনজেন্ট গ্রান্ট থেকে বা চুক্তিবদ্ধ আনুষঙ্গিক মঞ্জুরি থেকে হবে। ফৌজদারি কার্যবিধির 92 ধারা অনুযায়ী সাক্ষীদের প্রতি গ্রেপ্তারি পরোয়ানা যদি ইস্যু করা হয় তখন এই সাক্ষীদের খাওয়া খরচ আদালত থেকে সংগ্রহ করতে হবে। তদন্তকারী কর্মকর্তা অন্যান্য যে খরচগুলো সেগুলো পুলিশ সুপার চুক্তিবদ্ধ আনুষঙ্গিক মঞ্জুরি থেকে দিবেন। আর কি কি কোন খরচগুলো পাবেন? সাক্ষীদের যাওয়া আসা খরচ, সোর্স নিয়োগের খরচ, মামলার বাদী বা সাক্ষীদের খোরাকি খরচ এগুলো। আর দূর থেকে যদি আপনি চৌকিদার বা দফাদারদেরকে মামলা সংশ্লিষ্ট কাজে ডেকে এনে থাকেন তাদের খরচটাও সুন্দর করে বিবরণের সাথে তদন্ত খরচে উল্লেখ করতে হবে, তখন এটা দিয়ে দিবেন। এই ছিল আমাদের আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।